বারান্দার রেলিং ধরে দাঁড়িয়েছিলেন একটি মেয়ে। লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক যখন লাফ দিতে যাবেন তখনই কেউ যেন তার হাতটা টেনে ধরে। তিনি বেশ বিরক্ত নিয়ে পেছন ফিরে তাকান। একটা লম্বা শ্যামবর্ণের ছেলে তার হাত ধরে আছে। তিনি বেশ বিরক্তির সাথে বলে ওঠেন, আপনি কি চাই? ছাড়ুন, আমি লাফ দিব। জীবনের প্রথম চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্যে বসে আছে তন্ময়। গ্রামের সহজ সরল সাদামাটা ছেলে তন্ময়। কলেজের এক পরিচিত টিচারের রেফারেন্সে এত দূর আসা। চাকরিটা তার প্রয়োজন। তন্ময় ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করছিল তার ডাক পড়ার। এমন সময় হঠাৎ করে একটি মেয়ে ছুটে এসে দুম করেই তাকে প্রশ্ন করে বসে। নমস্কার, আমি গল্পগুচ্ছ বাই প্রিয়া চ্যানেল থেকে গল্প পাঠ করছি এবং আজকে যে গল্পটি পাঠ করছি সেটি তাসের ঘরের 6ম পর্ব। গল্প কেমন লাগছে সেটা নিশ্চয়ই জানাতে ভুলবেন না এবং আপনাদের পাশে থাকা আমার জন্য অনেক অনেক দরকার, তাই আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্ত কাম্য। চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক। আচ্ছা শুনুন, 5 তলা থেকে লাফ দিয়ে কি মরে যাওয়া যায়? তন্ময় মেয়েটার দিকে তাকায়, পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। মেয়েটা কান্নাকাটি করে নাক মুখ লাল করে ফেলেছে। দৌড়িয়ে আসার জন্য এখনো হাঁপাচ্ছিল মেয়েটি। তিনি একটু মাথা চুলকিয়ে উত্তর দেয়, হ্যাঁ যায় তো। 5 তলা কেন, 3 তলা থেকেও লাফিয়ে পড়লেও মারা যায়, সম্ভব যদি হায়াত না থাকে তো। মেয়েটা একটা ঢোক গিলে আবারও প্রশ্ন করে, কোনোভাবে বেঁচে যাব না তো? ধরুন একটা হাত ভেঙে বেঁচে গেলাম বা পা ভেঙে বেঁচে গেলাম। তন্ময় একটু বিরক্ত হয়। মেয়েটা আবারও নিজে থেকেই বলে ওঠে, আসলে আমি মরতে চাইছি। আপাতত ওই যে বারান্দা থেকে লাফানোটাই সহজ বলে মনে হচ্ছে। কথাটা বলেই তিনি খোলা বারান্দার দিকে চলে যান। তন্ময় প্রথমে মজা হিসেবে নিলেও মেয়েটির কর্মকাণ্ড তার ভালো ঠেকছে না। মেয়েটি যখন লাফ দেবে তার আগেই তন্ময় তার হাত চেপে ধরে। মেয়েটা ছিল আঞ্জুয়ারা বানু, তনুর মা, আর তন্ময় তনুর বাবা। এটাই ছিল তনুর বাবা মায়ের প্রথম পরিচয়। তন্ময় আঞ্জুয়ারা বানুকে ধরে নিয়ে বসায় একটা চেয়ারে। একটু সংকোচের সাথে প্রশ্ন করে, আপনি মরতে চান কেন? তিনি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, প্রেমে ছ্যাঁকা খেয়েছেন কখনো? খেলে বুঝতেন কেমন লাগে। মানে? আজকে আমার বাবার সাথে আমার প্রেমিকের পরিচয় করানোর কথা ছিল। কত কি করে বাবাকে রাজি করিয়েছিলাম। একটু আগে খোঁজ নিয়ে জানতে পারি সে আজকেই একটা মেয়েকে বিয়ে করছে। এবার বলুন, আমার কি বেঁচে থাকা উচিত? আহ কি লজ্জা, বাবার কাছে মুখ দেখাবো কিভাবে? তন্ময় বেশ জোরে জোরে হেসে ওঠে। ও এই জন্য মরতে চান? তো নয় তো কি? আমি বাবাকে এই মুখ কি করে দেখাবো? দেখাতে হবে না, মাস্ক পরে নিন তাহলেই তো হয়। আঞ্জুয়ারা বোকার মতো তাকিয়ে থাকে। আমি ব্যর্থ না, আপনি অনেক লাকি, তাই তো এমন একজন মানুষের হাত থেকে বেঁচে গেলেন, তাই নাকি? যান বাড়ি চলে যান, এসব চিন্তা বাদ দিয়ে। আঞ্জুয়ারা বানু উঠে দাঁড়ান। এমনিতেও তার সুইসাইড করার মতো সাহস ছিল না, তারপর ফ্রিতে মোটিভেশন পেয়ে বেশ ভালো লাগছে। আঞ্জুয়ারা উঠে দাঁড়ায়, তন্ময়কে উদ্দেশ্য করে বলে, আপনি কে? এখানে কি করছেন? হাতের ফাইলটা লক্ষ্য করে নিজে থেকেই বলে ওঠে, চাকরি করতে এসেছেন? এখন আপনি বাড়ি চলে যান। আঞ্জুয়ারা তন্ময়ের হাত থেকে ফাইলটা নিজের কাছে নিয়ে নেয়। তারপর তন্ময়কে উদ্দেশ্য করে বলে, আপনি আমায় হেল্প করেছেন, আমিও আপনার হেল্প করব। কথাটা বলে তন্ময়ের হাতে একটা ফোন নম্বর দিয়ে ছুট লাগায়। তন্ময় এদিক সেদিক দেখেও আর মেয়েটিকে খুঁজে পায় না। তন্ময় বেশ ঘাবড়ে যায়। ফাইলটাতে তার সব সার্টিফিকেটগুলোই আছে। একজন মানুষের সারা জীবনের সম্বল। তন্ময় এদিক সেদিক খোঁজাখুঁজি করে। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও মেয়েটি দেখা পায় না।
হুট করেই তার মনে পড়ে মেয়েটি তো তাকে একটা নাম্বার দিয়েছিল। তন্ময় পকেট থেকে ফোন বার করে নাম্বারটা ডায়াল করে। না, ফোনটা তুলছে না। তন্ময়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। চিন্তায় সে ঘামতে শুরু করছে। না জানি কোন ফাঁদে পড়ল সে। এই সব ছাইপাস চিন্তা করতেই হাতের ফোনটা বেজে ওঠে। সেই নাম্বার থেকেই ফোন এসছে। তন্ময় ফোনটা রিসিভ করে বেশ রাগারাগি করে বলতে থাকলো। অপর পাশ থেকে আঞ্জুয়ারা বানু তন্ময়কে শান্ত হতে বলল। ইন্টারভিউ রুমে ডেকে পাঠায়। তন্ময় সেখানে গিয়ে তো অবাক, মেয়েটি সেখানেও। ইন্টারভিউ রুমে দেখেই তন্ময় প্রথম পরিচিত হয় আঞ্জুয়ারা বানুর সাথে। সে ছিল এই অফিসের মালিকের একমাত্র মেয়ে। পরিচয় পালা আস্তে ধীরে বাড়তে থাকে। একটু একটু করে দুজনই তলিয়ে যায় ভালোবাসার সমুদ্রে। আঞ্জুয়ারা আর তন্ময়ের সম্পর্কটা প্রথমে কেউ মানতে চায় না, কিন্তু চাইলেও পরে সবাই মেনে নেয়। গড়ে ওঠে তাদের একটা সুখের সংসার। এইসব এত শত কথা ভাবতে ভাবতে আঞ্জুয়ারা বানুর চোখ জল চলে আসে। সুখ তো আর সবার কপালে সহ্য হয় না, তার কপালেও সহ্য হয়নি। সকাল সকাল তনুর ডাক পড়ে। ছোট মামার ঘরে সাফায়েত সাহেবের ডাক পেয়ে তনু ছুট লাগায়। সাফায়েত সাহেবের সাথে তনুর খুব কম কথা হয়েছে। তিনি তো জীবনের বেশিরভাগ সময় একা একা কাটিয়েছেন। তনু মামার ঘরে যেতেই তিনি তনুকে নিজের কাছে বসিয়ে দেন। তনু হাতের একটা প্যাকেট আর কিছু চকলেট দিয়ে বলেন, এটা আমার ভাগ্নির জন্য। তনু বেশ খুশি খুশি মনে সেটা হাতে নিয়ে উঠতে নিলে তিনি তনুর হাতে একটা সোনার চেন ধরিয়ে দিয়ে বলে, এটা এই বাড়ির একমাত্র বউয়ের জন্য। তনু এবার বেশ বড় সড়ম রকম ধাক্কা খায়। একটা ছোট্ট ঢোক গিলে প্রশ্ন করে, বউ মানে? বউ মানে আমাদের রূপের বউ। তনুর মনে লজ্জা আর ভয় দুটোই কাজ করছে। তিনি তনুকে শান্ত করে বলেন, আমি সব জানি, ভয় পাস না। আমি শুধু চাই তোরা সুখে থাক। যে আগুনে আমি পড়ছি সেই আগুন যেন তোদেরকে ছুঁতেও না পারে। তোর মাকে রাজি করানোর দায়িত্ব আমার। তনু চুপচাপ মামার কথা শুনছিল, মনে মনে খুশিও হচ্ছিল। সাফায়েত সাহেব তার খুশিতে ফোড়ন কেটে বলে, যাও রূপকে ডেকে দাও। কেন, ওকেও কোনো গিফট দেবেন? তিনি হেসে উত্তর দেয়, দেব, যাও ডেকে দাও। অন্তর বারবার রূপকে ফোন করছে, বেশ চিন্তিত দেখাচ্ছে তাকে। রূপ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অন্তর বেশ উত্তেজিত হয়ে রূপকে বলে ওঠে, রিপোর্ট তো চলে এসেছে। তারা বলছে শুধু 28% ম্যাচ করেছে, যার অর্থ নেগেটিভ। রূপ একটা বড় নিঃশ্বাস নেয়। গল্পগুলি কেমন লাগছে সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না, এবং আপনাদের সহযোগিতা ও ভালোবাসা দুটোই একান্ত কাম্য। চলুন তাহলে আবার আমি নতুন কোনো পর্ব নিয়ে আসব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।